প্রতিদিন আমরা শহীদের তালিকা লম্বা হতে দেখছি। ইতিমধ্যে দেখলাম যে 4 জন তারা অভিযোগ করছে সুচিকিৎসা পাচ্ছে না, এই জন্য বিষ পান করেছে। যদিও আসলে এই ঘটনা কতটুকু সত্য আমরা কেউ জানি না, কারণ পরবর্তীতে তারা ডাক্তারের সাথে বা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা না করে হাসপাতাল ছেড়েছে। আসলে এর পিছনে রহস্য কি? আমি একটি ঘটনা বলতে চাই। পিজি হাসপাতাল, সেখানকার কয়েকজন আহত যোদ্ধা, আপনারা জানেন যে আমাদের গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেনের করে শহীদ মিনারে আহত নামধারী কয়েকজন হামলা হয়েছে। এরপরে ফারুক হোসেন সেখানে চিকিৎসার জন্য ভর্তি হওয়া। যারা প্রকৃত আহত তাদের অনেকে ফারুক হোসেনকে দেখতে এসেছিলেন। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন, ফারুক হোসেনকে কিছু ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। এদের একটি উদ্দেশ্য আছে এবং এদের পিছনে গুরু আছে। উদ্দেশ্য একটাই, যখন নির্বাচনের আলোচনা আসছে তখন এদেরকে সামনে ঠেলে দেওয়া হবে, বলা হবে কিসের নির্বাচন? আমরা এখন পর্যন্ত হাসপাতালে বিছানায় কাটাচ্ছি, আর তোমরা নির্বাচন করো। এই ঘটনার একটি প্রভাব দেখেন বিএনপি নেতা রঘুপতি রিজভী সাহেব, তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল ওই 4 জন রোগীকে দেখতে গিয়েছেন। এরপরে কয়েকজন আহত নামধারী তারা তার সাথে একটা ডায়ালি করছে। ভিডিও দেখেন নাই? যেখানে সরকারকে ধরার কথা, স্বাস্থ্য উপদেষ্টাকে ধরার কথা, তার পদত্যাগ দাবি করার কথা, যে তিনি ব্যর্থ হয়েছে, সেটি না করে রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে। আমি তাদেরকে কেন বলছি আহত নামধারী? কারণ ওই সিন্ডিকেটের অংশ ফারুক হোসেনের উপরে হামলা করেছিল শহীদ মিনারে। একজন নামে 4 জনের নামে মামলা করা হয়েছিল। এর প্রেক্ষিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে জামিন করিয়েছিল এনসিপি শীর্ষ নেতা সার্জিস। এর সাথে আরো যুক্ত ছিল জুলাই সিটি ফাউন্ডেশনের যিনি সংগ্রামী সিইও ছিলেন, পদত্যাগ করেছেন, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ। আমি এই জন্যই বলছি যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে সংখ্যার কথা বলেছেন, হ্যাঁ, একটি সংখ্যা, একটি ষড়যন্ত্র আছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি 3টি রোডম্যাপ প্রকাশ করতে হবে: গণহত্যা বিচারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। দেখেন সরকার সর্বশেষ জাতীয় সংলাপ, সেখানে সরকার একই কথা বলেছে। কি কথা? বিচার, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ। রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি সম্ভাব্য ডেট বা একটি রোডম্যাপ প্রকাশ করেন। সরকার সেদিকে কোনো লক্ষ্য তারা দিচ্ছে না। তার দায়িত্বটা, তিনি কি এখন সরকারে আছে? তিনি কি উপদেষ্টা? তাহলে কোন যৌক্তিকতায় তিনি এই গুঞ্জন বা গুজব ছড়িয়ে দিলেন? আমার কাছে যদি মনে হয়, আপনারা জানেন যে এনসিপির 2 জন প্রতিনিধি যারা এখন সরকারে রয়েছে উপদেষ্টা হিসেবে, প্রত্যেকটা দল মোটামুটি তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। এই চাপটা এনসিপির উপরে এসে পড়েছিল। আমার মনে হয় যে এই চাপটা সামলানোর জন্য তারা এই নতুন একটি নাটক তারা মঞ্চায়ন করল, প্রধান উপদেষ্টা পদত্যাগের নাম। আসলে কি তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন? যদি পদত্যাগ করতে চাইতেন, প্রধান উপদেষ্টা নিজে বলতেন যে আমি এই কারণে পদত্যাগ করতে চাই, আমি দায়িত্ব পালন করতে পারতেছি না। অথবা তার প্রেস উইং ছিল, প্রেস সচিব ছিল, অন্য কোনো উপদেষ্টা ছিল, তারা কেউ বলেননি। বড় আমরা শুনেছি তাদের উপদেষ্টারা, বিশেষ সহকারী বা অন্যান্য দায়িত্বশীল, তারা বলছেন যে না, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতেছেন না।
এই যে জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা, কেন, কি উদ্দেশ্যে আমরা জানতে চাই। ওই তিনি তো পদত্যাগ করেননি, আমরা একদম শুরু থেকে বলে আসছি প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, বলেছি না? আপনারা সাংবাদিক ভাই দেখছেন, আমাদের বক্তব্য শুনেছেন, শুরু থেকে বলেছি যে না, তিনি কেন পদত্যাগ করবেন। আমরা কি কেউ তা পদত্যাগ চেয়েছি? এদেশের 18 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায়নি, পদত্যাগ দাবি করেনি, ভবিষ্যতে করবে না।